সংসদ থেকে ব্যারিস্টার সুমনকে পদত্যাগ এবং বহিষ্কার করায় এলাকারবাসী ক্ষিপ্ত হয়ে তারা মানববন্ধন করলেন এবং প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাইলেন। কেন তাকে বের করে দেওয়া হলো সংসদ থেকে, বিস্তারিত পুরো ভিডিওতে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এই জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা আইনি নোটিশ পান। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। সংসদ শেষে বাড়ি যাওয়ার পথে কিন্তু তাকে আটকে দিয়ে তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং তারা কিন্তু ভয়ঙ্কর ভূমিকায় রয়েছে। ব্যারিস্টার সুমনের গাড়ি কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবেই। কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম, চার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপরে আমি একেবারেই পিছাচ্ছি না, কারণ আমার আগামীকালকে বা পরশুদিন আমার কেউ মেরে। প্রধানমন্ত্রীকে আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অন্তত কিছু একটু কাজ করতে বলেন। উনি কি কাজ করতেছেন আমার জানা নাই। আদৌ এইরকম একটা মন্ত্রণালয় আছে কিনা আমি এখন টের পাচ্ছি না। যারা এইরকম কাজ করে এরা তো অসভ্য। কখন ছুটি দিলে মানুষের ভিড় বাড়বে, কখন বললে মানুষ ভেঙে চলে আসবে ঢাকায়, এইসব বসে বসে সিদ্ধান্ত নেন। আর নাইলে ব্যবসায়ীরা নেতা হয়ে এমন হয়েছে, লাভ আর লোভ ছাড়া এরা কিছু বুঝতে পারে না। তো এই ঘটনাটা একদম উনি ভুল বলেছেন তা না। আসলে আমার কাছে মনে হয় ব্যারিস্টার সুমন আসলে এটা অন্যরকম। ব্যারিস্টার সুমনকে বাংলার বাঘ এবং বাংলার ফাটাকিষ্ট বললেও বাংলাদেশে যে ভালো মানুষ বাঁচতে পারে না, টিকে থাকতে পারে না, তার একমাত্র প্রমাণ হলেন ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমন বাংলাদেশের জন্য কিছু করতে না পারলেও সে কিন্তু তার এরিয়া সোনারঘাটটা কিন্তু ভালোই উন্নতি করেছে। যাই হোক বন্ধুরা, এই ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলা শুরু করলে কথা বলার কোনো শেষ হবে না। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন আজকে আপনারা কোন ভিডিওটি দেখতে যাচ্ছেন। তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাব। 2001 সালে আমাকে ছাত্রদল হল থেকে বের করে দিয়েছিল। তখন আমি ছাত্রলীগের নেতা বানানো হয় আমাকে, যে বিরোধী দলে থাকলে আইনজীবী হইলে বিরোধী দলের নেতাদেরকে সার্ভিস দেওয়া যায়, এইসব মানসিকতা থেকে চলে গেলাম আমি ব্যারিস্টার হইতে। বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে। কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম, চার নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপরে আমি একেবারেই পিছাচ্ছি না। আগামীকালকে বা পরশুদিন আমার কেউ মেরে ফেললো, কি আসে যায়? অলরেডি 43 বছর তো আমার হয়েই গেছে। আমি যদি নাও মারে আমারে, তাও কতদিন বাঁচবো? আর 16-17টা কুরবানি ঈদ আছে, এ অনেক টাকা আপনারে ঘুষ দিতে চায়, সে তো থ্রেটটাও দিবে আপনাকে ওই লেভেলেরই। কিন্তু আমার কাছে এগুলো কাজ করে, ডাজন্ট ওয়ার্ক অন মি। আপনাকে বলছি যে সেন্সিটিভিটি অফ থ্রেট আমার মধ্যে কাজ করে না। আপনি হুমকি টুমকি দিয়ে আমার মধ্যে কাজ করেন। আমার মধ্যে দুইটা জিনিস নাই, একটা হচ্ছে কি টাকা পয়সা দিয়ে আমারে কন্ট্রোল করতে পারবেন না, আর একটা হচ্ছে কি মৃত্যুর ভয় দেখায় কন্ট্রোল করতে পারবেন। কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানি, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানি। আমি তো আসমানে যিনি থাকেন তার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি। মানুষ চায় আমি এইভাবেই কাজ করে যাই, কারণ চাই বলে যাই, হাজার মানুষ লক্ষ মানুষ চলে আসে। আমি যখন লন্ডনে থাকার কারণে আমার কোনো টাকা ছিল না, আমার বাবার লাশ যেহেতু আমি দাফন করতে পারি না, আমি দেখতেও পাই না, তখন আমার মনে হয়েছে যে আমি খুবই অসহায়, সম্পদ মানুষকে সুরক্ষা দেয় না। এই জন্য সম্পদের প্রতি আমার টান কমে গেল। আমার মনে হইলো যে মানুষের জন্য করে যাও, বিধাতা সিদ্ধান্ত নিবে তোমার কোন পর্যায়ে নিয়ে সম্মানিত করবে নাকি অসম্মানিত করবে। অভাব আমি সারা জীবনই ছিলাম অভাবে, কিন্তু আমার স্বভাবটাকে নষ্ট করতে পারে না অভাব। আমার এলাকায় আমার জানাজার সময় মানুষ যেন আমার জানাজার দাঁড়াইয়া বক্তব্য দেওয়ার সময় বলতে পারে যে এই ভদ্রলোক এই এলাকার সন্তান, উনি জন্মের পরে এলাকাটা যেরকম পাইছিলেন মৃত্যুর আগে এর চেয়ে ভালো একটা এলাকা রেখে গেছেন। এইটুকু যদি আমি আমার জানাজায় শুয়ে শুনতে পারি, দেখছেন না একটা মানুষের জীবনে আর কি লাগে। এলাকার মানুষের আজন্ম গুলামি করব এই শপথ নিয়েই আমি লন্ডন থেকে দেশে সব কিছু থেকে বিদায় করে দিয়ে যদি রাস্তায় নামাই দেন, তাহলে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে বালতির মধ্যে বলবো এলাকার মানুষের জন্য যাদের পানি দরকার আমার কাছ থেকে পানি নিতে পারে। এই সাউথ এশিয়াতে বহু দেশের ইতিহাস বদলাই দিছে ব্যারিস্টাররা। আমি এমপি হওয়া লাগবে কেন? যদি নাও হই, আমি আমার যোগ্যতা দিয়ে, আমার সক্ষমতা দিয়ে আমার এলাকার ইতিহাস আমি বদলাই দিব। আমার প্রশ্ন হলো যে আপনাকে দলে ফেরত নেওয়াই হলো না। আমার বিষয়টা কি জানেন, স্বতন্ত্র বিদ্রোহ এগুলা করার জন্য একটা রিজন থাকে, ক্রেজিনেস থাকে যে আমি কোনোভাবে এখানে এমপি হইতে চাই। আমার তো এই ক্রেজিনেসটা নাই। আপনার এরকম দলে আনুষ্ঠানিকভাবে ফিরে যাওয়া কিংবা ক্ষমা প্রার্থনা করা কিংবা দলে আবার ফিরে আনুষ্ঠানিকভাবে ফেরার কোনো পরিকল্পনা কিংবা কোনো সুযোগ আছে কিনা? আমি আপনাদের
দল হচ্ছে গিয়ে দল যেটা ভালো মনে করবে, আমি যেহেতু দলটা করি, দল যেটা ভালো মনে করবে এটাই আমার সিদ্ধান্ত। দল আমাকে কোন সময় কোন জায়গায় নিবে এটা দলের সিদ্ধান্ত, কিন্তু আমি সব সময় দলের জন্য থাকবো। আমার পক্ষ থেকে যে কাজটা, এখন দল কখন আমার প্রয়োজন মনে করবে আমি রেডি আছি। আমাকে সাম্রাজ্য দিবে না এর মানে এই তো না আমি আমার বাবা বদলাই ফেলবো। তা আমাকে যদি কিছুতেও না দেন তাতে তো কিছু আসেই যায় না, কারণ আমি তো এই পরিবারের সন্তান। পরিবারের সন্তান হিসাবে পরিবারকে প্রটেক্ট করা আমার দায়িত্বের মধ্যে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন, তারপরে যুবলীগ থেকে একটা বিশেষ ঘটনায় আপনার কোনো আক্ষেপ আছে যে যুবলীগ থেকে যে আপনি পদত্যাগ করলেন একটা বিশেষ ঘটনায়, শরীয়তপুরে একটা স্ট্যাটাস নিয়ে কেন্দ্র করে? আমার এইসব বিষয়ে কোনো আক্ষেপ নাই। মানে বঙ্গবন্ধু একটা কথা বলছিলেন যে আপনি রাজনীতি করলে নীতি থাকতে হয়, আর মুখে এবং বুকে একই কথা থাকতে হয়, দুইটাতে আলাদা কথা বলা যাবে না। আমি কিন্তু চেয়ারের জন্য, পোস্টের জন্য, এমপি হওয়ার জন্য তো রাজনীতি করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমার কাছে যেটা ভালো, যেটা মানুষের জন্য উপকার হয়, দেশের জন্য উপকার হয়, এই কাজগুলো আমি করে যাচ্ছি। দেখেন এটা একটা জার্নি। কোনো একটা পদে থাকা মানে আপনি 5 বছর পরে তো এমনি আমাকে সাবেক হয়ে যেতে হবে, কিন্তু এই জার্নিটাতে কখন আমি থাকবো কখনো থাকবো না, যারা আমাকে যে কারণে নিয়েছেন তারা যদি মনে করেন প্রয়োজন এখন আপাতত নাই, তারা আমাকে ছেড়ে দিবেন, আমাকে আমার কাজ করতে দিবেন। আমি দেখেন এই যে যুবলীগে যখন নাই তখনও তো যুবলীগ যে কাজগুলো করি এই কাজগুলোই তো আমি করে যাচ্ছি। সিলেটের বন্যায়, ফুটবল, এগুলো তো যুবলীগেরই কাজ, বঙ্গবন্ধুর আদর্শেরই তো কাজ। এখন শুধু হচ্ছে কি আমার কাছে এই তকমাটা নাই যে আমি যুবলীগের কমিটিতে আছি কিনা। আমি কিন্তু বেসিকলি ধরেন আমাদের পরশ ভাই, আমাদের যিনি যুবলীগের নেতা, পরশ ভাইয়ের যে মাথায় আমার যে জিনিসগুলো ঢুকাই দিয়েছেন উনি, আমি যখন আইন সম্পাদক হিসেবে পরশ ভাইয়ের সাথে আমার মিটিং হয়, উনি আমার ভিতরে যে জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছেন যে একটা তরুণ মানে হচ্ছে কি এই ধরনের কাজ করবে, তরুণ মানে এইগুলা করবে, আমি কিন্তু বেসিকলি এই কাজগুলাই করে যাচ্ছি। হয়তো আমি একদম টেকনিক্যালি কমিটিতে আইন সম্পাদক হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছি না, বা এই জায়গাটা এখনো খালি আছে, কিন্তু আলটিমেটলি বঙ্গবন্ধুর আদর্শের যে কাজগুলা এবং নেতা, আমার নেতা যিনি ছিলেন এখনো যিনি আছেন ফজলে শামস পরশ ভাই, ওনার কাজগুলাই কিন্তু আমি করে যাই, এগুলা নিয়ে কোনো চিন্তা নেই। আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে গুরু অপরাধে যাদেরকে দণ্ডিত করা হলো, বিশেষ করে সাবেক মেয়র জাহাঙ্গীরের কথা, তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। আপনার এরকম দলে আনুষ্ঠানিকভাবে ফিরে যাওয়া কিংবা ক্ষমা প্রার্থনা করা কিংবা দলে আবার ফিরে আনুষ্ঠানিকভাবে ফেরার কোনো পরিকল্পনা কিংবা কোনো সুযোগ আছে কিনা? আমি আপনাদের দল হচ্ছে গিয়ে দল যেটা ভালো মনে করবে, আমি যেহেতু দলটা করি, দল যেটা ভালো মনে করবে এটাই আমার সিদ্ধান্ত। দল আমাকে কোন সময় কোন জায়গায় নিবে এটা দলের সিদ্ধান্ত, কিন্তু আমি সব সময় দলের জন্য থাকবো। আমার পক্ষ থেকে যে কাজটা, এখন দল কখন আমার প্রয়োজন মনে করবে আমি রেডি আছি। দল যখন মানে প্রয়োজন মনে করবে দল আমাকে নিবে, কিন্তু আমি দলের জন্য সবসময় আছি। যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর দলটাই করি, শেখ হাসিনার যেহেতু নেতা মানি, সুতরাং আমাকে কিছুতে দিক না দিক, শোনেন আমার বাবার তো আমি ছোট ছেলে, আমার ভাই হচ্ছেন গিয়ে আমার চেয়ে বড়, তো রাজ্য যদি হইতো আমার বাবার যে রাজ্য, এই রাজ্যের সাম্রাজ্য বা রাজা তো আমার ভাই, আমাকে সাম্রাজ্য দিবে না এর মানে এই তো না আমি আমার বাবা বদলাই ফেলবো। তা আমাকে যদি কিছুতেও না দেন তাতে তো কিছু আসেই যায় না, কারণ আমি তো এই পরিবারের সন্তান। পরিবারের সন্তান হিসাবে পরিবারকে প্রটেক্ট করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। যেখানে আপনি যেই আলো বাতাসে আপনি এসএসসি পর্যন্ত পড়েছেন, বড় হয়েছেন, সেখানে আপনি অর্ধশতাধিকের বেশি নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসাবে ব্রিজ করেছেন, রাস্তা করেছেন, যেটা কোনো সরকারি সুযোগ সুবিধায় থেকে না। তো সেখানে প্রায় সহস্রাধিক গাছ লাগিয়েছেন, এই যে একটা জাগরণ তৈরি করেছেন। তো মানুষেরও তো একটা প্রত্যাশা আছে আপনাকে নিয়ে নিশ্চয়ই, সেটা আপনিও বলেন। দল তো ফিরিয়ে নেওয়াটা এখনো কোনো আলোচনায় নেই যে আপনাকে ফিরিয়ে নেবে কি নেবে না। আমার প্রশ্ন হলো যে আপনাকে দলে ফেরত নেওয়াই হলো না, নির্বাচনে আপনার কোনো ডাক পেলেন না, বিদ্রোহ তো প্রশ্নই আসে না। আমার কথা হচ্ছে যে আমার যে যোগ্যতা আছে, এই আদর্শ বঙ্গবন্ধুর আদর্শটাকে যদি আমি ধারণ করি, তাইলে আপনি মনে রাখবেন আমি অনেক এমপিদের চেয়েও অনেক শক্তিশালী হব কাজ করার ব্যাপারে। এমপি বানাইলেই যে আপনাকে আমি অনেক বেশি ডেলিভারি দিতে পারবো তা না। দল যারে ভালো মনে করবে তারে নমিনেশন দিবে। শুধু আপনি আপনার এলাকায় খুবই জনপ্রিয় হলেই তো হবে না, আপনাকে তো দলও বুঝতে হবে যে দলের জন্য আপনি পারপাস সার্ভ করতে পারবেন। স্বতন্ত্র বিদ্রোহ এগুলা করার জন্য একটা রিজন থাকে, ক্রেজিনেস থাকে যে আমি কোনোভাবে এখানের এমপি হইতে চাই। আমার তো এই ক্রেজিনেসটা নাই, কারণ আমি বিশ্বাস করি মেম্বার অফ পার্লামেন্ট এই টার্মটা বা তকমাটা একটা মানুষকে যত না শক্তিশালী করে, তার চেয়ে এই মানুষটা যদি তার নিজেরে বিশ্বাস করতে শুরু করে যে আমি একজন ধরেন ব্যারিস্টার, এই ব্যারিস্টার ডিগ্রিটাকে যদি আমি বিশ্বাস করতে শুরু করি যে আমি বাংলাদেশ না
এই সাউথ এশিয়াতে বহু দেশের ইতিহাস বদলাই দিছে ব্যারিস্টাররা। আমি এমপি হওয়া লাগবে কেন যদি না হই, আমি আমার যোগ্যতা দিয়ে, আমার সক্ষমতা দিয়ে আমার এলাকার ইতিহাস আমি বদলাই দিব। কারণ সামনে যা পড়ে এ নিয়ে আমার কথা একটাই, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি, শেখ হাসিনা আমার নেতা। এই দুইটা জিনিস যদি আমার সাথে থাকে তাহলে আপনি আমারে ঠেকাইতে পারবেন? শুধু কিছু বানান আর না বানান, আমি আমার এলাকার ইতিহাস বদলাই দিব। আপনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা 6 ভাই বোন, তার মধ্যে আপনি সবার ছোট। এলাকার মানুষের আপনাকে নিয়ে তাদের প্রত্যাশাটা কি মনে হয়? শুনেন, এলাকার মানুষ হচ্ছে গিয়ে, আমি সবসময় এলাকার মানুষকে বিশ্বাস করতে সক্ষম হয়েছি যে আপনারা আমার জানাজার মানুষ, আপনাদের সাথে আমার কোনো রাজনীতি চলে না। মানে যে টেকনিক্যাল অর্থে আমরা রাজনীতি বলি, অনেক বুদ্ধিশুদ্ধির বিষয়, এটা আমার এলাকার মানুষের সাথে না। এলাকার মানুষের আজন্ম গুলামি করব, এই শপথ নিয়েই আমি লন্ডন থেকে দেশে ফিরছি। যতদিন বেঁচে থাকবো, সক্ষমতা থাকবে, ততদিন এলাকার মানুষের জন্য করে যাব। শারীরিক সক্ষমতা যদি না থাকে তাহলে হয়, আমি বলছি যে হয় দেশ ছাড়বো, নাহলে দুনিয়া ছাড়বো। কিন্তু এই এলাকার মানুষের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমার চলবে না। আপনি যদি আমাকে রাস্তায়ও নামাই দেন, আমাকে সব কিছু থেকে বিদায় করে দিয়ে যদি রাস্তায় নামাই দেন, তাহলে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে বালতির মধ্যে বলবো এলাকার মানুষের জন্য যাদের পানি দরকার। আমার এই সুযোগে এই চাল চুরির অভিযোগ আসছে, আমি মনে করি তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীকে আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অন্তত কিছু একটু কাজ করতে বলেন। উনি কি কাজ করতেছেন আমার জানা নাই। আওতায় এইরকম একটা মন্ত্রণালয় আছে কিনা আমি এখন টের পাচ্ছি না। যারা এইরকম কাজ করে এরা তো অসভ্য। কখন ছুটি দিলে মানুষের ভিড় বাড়বে, কখন বললে মানুষ ভেঙে চলে আসবে ঢাকায়, এইসব বসে বসে সিদ্ধান্ত নেন। আর নাইলে ব্যবসায়ীরা নেতা হয়ে এমন হয়েছে, লাভ আর লোভ ছাড়া এরা কিছু বুঝতে পারে না। এখানে গার্মেন্টস মালিকরা তো কিছু অসভ্য হইলে আপনি কি করবেন? কিচ্ছু করার নাই। আসলে এই একটা দেশে প্রাইম মিনিস্টার ছাড়া আর কারো কাছে ভরসা করার কোনো কিছু পাচ্ছি না। মালিকরা তাদের শ্রমিকদেরকে মানুষই মনে করেন না। অন্তত মানুষ যদি মনে করতেন তাহলে অন্তত আরো 2 সপ্তাহ ওয়েট করতেন। মাননীয় প্রধানমন্ত্রী 5,000 কোটি টাকা প্রণোদনা বাজেট ঘোষণা করার পরেও মানুষ যখন এই বিশ্বাস না রেখে, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস না রেখে, গার্মেন্টসের মালিকরা যখন এই টাকা লাভের আশায়, টাকা এবং লাভের এবং লোভের আশায় যখন তারা নিজেদের শ্রমিকরে মানুষ মনে করে না। কারণ মানুষ মনে করবেন কিভাবে? শ্রমিকদের দ্বারা যে অর্জিত টাকা, এই টাকা তো আপনারা বাংলাদেশে রাখেন না। এই টাকা তো আপনারা পাচার করেন সেকেন্ড হোমে, কানাডাতে পাচার করেন মালয়েশিয়াতে। কারণ আপনারা এই মানুষের মর্যাদা বুঝবেন না। আশ্চর্য লাগে। আর বুঝবেনই কিভাবে? গার্মেন্টস শ্রমিকদের পক্ষে কেউ কথা বলতে যাবে না। কারণ গার্মেন্টসের যারা মালিক বেশিরভাগই হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্টটা তো অনেক শক্তিশালী হন, এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা অনেক সময় সরকারও রাখেন না। এইটাই সমস্যা। ব্যবসায়ীরা যখন নেতা হয়ে যায় তখন লাভ ছাড়া এরা কিচ্ছু দেখতে পায় না। এদের কাছে কোনো মানবিকতা কাজ। অনেকদিন আগে থেকেই সব সময় শুনতাম যে গার্মেন্টসের শ্রমিকদের বিরুদ্ধে নির্যাতন হয় গার্মেন্টস ফ্যাক্টরি, অনেকগুলা ফ্যাক্টরির ভিতরে। কিন্তু অনেক সময় বিশ্বাস করতাম না। অর্থনীতির কথা বলে এই নির্যাতনকে মেনে নেওয়া হতো। কিন্তু গতকালকের এই ঘটনায় গার্মেন্টসের মালিকরা যখন এই শ্রমিকদেরকে, গার্মেন্টসের যারা কাজ করেন তাদেরকে যখন ঢাকায় নিয়ে আসছেন, হাঁটাইয়া যখন নিয়ে আসছেন, তখন বোঝা গেল যে আমার মনে হয় কিছু কিছু গার্মেন্টসের মালিকরা তাদের শ্রমিকদেরকে মানুষই মনে করেন। অন্তত মানুষ যদি মনে করতেন তাহলে অন্তত আরো 2 সপ্তাহ ওয়েট করতেন। মাননীয় প্রধানমন্ত্রী 5,000 কোটি টাকা প্রণোদনা বাজেট ঘোষণা করার পরেও মানুষ যখন এই বিশ্বাস না রেখে, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস না রেখে, গার্মেন্টসের মালিকরা যখন এই টাকা লাভের আশায়, টাকা এবং লাভের এবং লোভের আশায় যখন তারা নিজেদের শ্রমিকরে মানুষ মনে করে না। কারণ মানুষ মনে করবেন কিভাবে? শ্রমিকদের দ্বারা যে অর্জিত টাকা, এই টাকা তো আপনারা বাংলাদেশে রাখেন না। এই টাকা তো আপনারা পাচার করেন সেকেন্ড হোমে, কানাডাতে পাচার করেন মালয়েশিয়াতে। কারণ আপনারা এই মানুষের মর্যাদা বুঝবেন না। আমার আশ্চর্য লাগে। আর বুঝবেনই কিভাবে? গার্মেন্টস শ্রমিকদের পক্ষে কেউ কথা বলতে যাবে না। কারণ গার্মেন্টসের যারা মালিক বেশিরভাগই হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্টটা তো অনেক শক্তিশালী হন, এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা অনেক সময় সরকারও রাখেন না। ব্যবসায়ীরা যখন নেতা হয়ে যায় তখন লাভ ছাড়া এরা কিচ্ছু দেখতে পায় না। এদের কাছে কোনো মানবিকতা কাজ করে না, কিচ্ছু কাজ করে না। আমি আহ্বান জানাই আমার প্রধানমন্ত্রীকে, আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অন্তত কিছু একটু কাজ করতে বলেন। উনি কি কাজ করতেছেন আমার জানা নাই। আওতায় এইরকম একটা মন্ত্রণালয় আছে কিনা আমি এখন টের পাচ্ছি না। আপনার যদি সব করতে হয় তাহলে এরা আপনাকে ফেল করাই দিবে। এই যে মাননীয় বাণিজ্য মন্ত্রী, এই সময়ে উনি যদি কোঅর্ডিনেশনটা না করেন, আমি দুঃখ প্রকাশ করতেছি রুবানা হকের জন্য। উনার প্রতি আমার ব্যাপক সম্মান, কিন্তু উনি সভাপতি থাকা অবস্থায় যখন এই মালিকরা যখন এইসব কাজ করে তখন লজ্জায় আমি আর মুখ ঢেকেও আমি কুল পাই না। আনিসুল হকের ওয়াইফ হচ্ছেন গিয়ে রুবানা হক। উনার একটা ইজ্জত আছে, সম্মান আছে। এই সম্মানের কথা চিন্তা করো। আমি মনে করি যে জরুরি ভিত্তিতে এদেরকে বেতন দিয়ে 5,000, আমি তাইলে তো বলবো যে প্রধানমন্ত্রীর 1 টাকাও দেওয়ার দরকার নেই এই অসভ্যদের। যারা এইরকম কাজ করে এরা তো অসভ্য।
এরা শুধু গার্মেন্টস শ্রমিকদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তা না। তাইলে মনে করবেন এই একটা সিদ্ধান্ত ছিল। আর কি করবেন, গার্মেন্টস মালিকদেরকে দোষ দিয়ে কি বলবেন? যেখানে নির্বাচন কমিশন জানে না যে এরকম প্যান্ডেমিক অবস্থায় নির্বাচন পরিচালনা করতে হয় না, গার্মেন্টস মালিকরা তো কিছু অসভ্য হইলে আপনি কি করবেন? কিচ্ছু করার নাই। আসলে এই একটা দেশে প্রাইম মিনিস্টার ছাড়া আর কারো কাছে ভরসা করার কোনো কিছু পাচ্ছি না। এই জন্য দুঃখে এত কাজ করে যাচ্ছি নিজের উপজেলায়, চাচ্ছি যে এইরকম একটা যুদ্ধ মোকাবেলা করব। তো লাভ কি হইলো? আর্মি দিলেন, পুলিশ দিলেন, মানুষ, সাধারণ মানুষ যারা খেতে পায় না তাদেরকে বাসায় ভিতরে ঢুকাই দিলেন, আর যারা ব্যবসায়ী তাদেরকে লাভের ব্যবস্থা করে দিবেন। তারা এই শ্রমিকদেরকে ঢাকা নিয়ে আসবেন, আইসা বাংলাদেশের 12টা বাজাবেন। এইভাবে চলতে পারেন। আমার মনে হয় এখন সময় আসছে স্ট্রং হওয়ার। আমি রিপোর্টে দেখলাম কিছু চেয়ারম্যানরাও এখন এই সুযোগে এই চাল চুরির অভিযোগ আসছে। আমি মনে করি তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করেন। এদেরকে দুনিয়া বাংলাদেশে থাকারই অধিকার এদের নাই। এরকম সময় যারা চুরি করে এদেরকে আল্লাহর হস্তে বাংলাদেশের বাইরে পাঠাইতেন, ও এমন এক জায়গায় পাঠান যেখানে আর আসার সুযোগ থাকে না। তারপরও বলছি, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি যে এদেরকে যাদের আপনার হ্যান্ডগুলা যারা আছে তাদেরকে একটু কাজ করতে বলেন। কখন কি সিদ্ধান্ত আসছে সব বসে বসে সিদ্ধান্ত নেন। আর নাইলে ব্যবসায়ীরা নেতা হয়ে এমন হইছে, লাভ আর লোভ ছাড়া এরা কিছু বুঝতে পারে না। তারপরে বলছি এখনো সময় আছে। শুধু গরিব লোক আমার মতো শুধু তাকে ধরবে এটা চিন্তা করার কোনো কারণ নাই। তবে মরবেন তো মরবেনই, কিন্তু সবাইকে মেরে মরবেন। দুনিয়া তো জায়গা হবে না, আখেরাত তো জায়গা হবে না। ভালো থাকেন। আমি এমনি সালাম দিতেছি আর কি। সালাম যে হাত নামাই দেখি নামাইলি আরো মানুষ, তাই মনে হলো এমনি রাখিয়া দিই তুলিয়া। তা রাখিয়া তুললে আমি এমনি যাইতেছি আর কি। যাইতে যাইতে আটকা দিকে ডাইনে কোনো বাড়ি হই নাই, আমি খার হই আছি সালাম দেওয়ার। সবাইরে সালাম, হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা আমার কাছে একটা মসজিদের কথা কইছো, একটা গুরুস্থানের কথা কইছো। আমার প্রশ্ন হইল, আমি মাত্র 4 মাস হয়েছে এমপি হয়েছি, আমার নামে বরাদ্দ আইছে 29.5 কোটি টাকা। কত টাকা? কোটি টাকা কতলায় হয়ে জানেন? কতলা টাকা। আমার প্রশ্ন হইল যে আমি যদি 4 মাসে অত টাকা আইলো, কিন্তু এর আগের যারা আসিল এরা টাকার কথা কইল না, এরা কিন্তু আইছিল না। এরা তো আমার দিয়ে বড় বড় গাড়ি ধরে আইতো, পুলিশ উলিশ দিয়ে আইতো। খালি এরা না, সব এরা না, এরার সাথে যারা আইতো এর অর্থ হইতো না। আপনি খেয়াল করে দেখছেন কতজনে কত কথা হইতো, এর চরিত্র বালা না, এ মানুষ খারাপ, এ মস্তান, এটা হইতো, কতটা হইতো না। কিন্তু টেকাটার কথা কেউ হইতো না। আমি টেকাটার কথা কই দেখি আমার শত্রুর অভাব নাই। খালি এলাকাত নৌ, সারা দেশও সহ্য করতে পারতেছে না, পারলে আমার মাথাটার মধ্যে একটা বাড়ি দেয়। কারণ আমি কেন টেকার কথা কই, আর ওই বরিশালের বেটা নিতে যাইতে ধরে এমপিরা কয় ব্যারিস্টারে কইছে টেকা, তুমি টেকা কই পেইলা জানো তাতে না। এরার তো দান্দা আছে, অনেকের ওই কইতো না। একটা গুরুস্থান আপনারা করতে পারতেছেন না। বোঝা যায় যে আমার তো মনে হয় পাকিস্তানে যে থাকতে যে অবস্থা আছে ওই অবস্থা, এর ভিতরে গেছে আর 53 বছর। তবে আপনারা শিওরটা হই না, আমি কিন্তু 5 বছরই আমি আসি আর 2029 সাল, এরপর আমার এমপিগিরি শেষ। আমি বাঁচমু কিনা জানি না, আমি এমপি আবার দাঁড়াইমু কিনা জানি না, আমি শিওর না। তবে আমার পরে নেতা যারা ওইবা মানছে ওই বোতল উল্টাইয়া কিন্তু রেডি থাকবো, কইব ব্যারিস্টারে সব পদই খাই গেছে, টেকা মার বাইতে ফাটাই লিব, কই দিলাম।
খাট টাকা জানেননি মারে এরার টাকা। এরাই তাদের বল জার্সি পাইবার কথা। 29.5 কোটি টাকা যে আইছে, এটা কি আমার বাপের টাকা না আপনার টাকা? সব আইছে হইল গিয়া মাধবপুর সোনারঘাটের প্রায় 7 লাখ মানুষের টাকা। এর মানে 4-5 মাসে যদি এই চাইয়া থাকে, তা আমি আরো আছি 4.5 বছর। মা ভূত কোটে কাজে আইব। আপনার একটা সত্য কথা কই, আমি টেকা পাইটা কুল পাইতেছি না, আমার খালি মুরাদ হই দেয়। আপনারা জানেন কিনা 4 মাসে মনে হয় 18টা না 19টা ব্রিজ বানাই দিছি। আমার লাগে 4.5 থেকে 5 লাখ, আর এই কন্ট্রাক্টারি করে আনলেই তো এক একটা ব্রিজে লাগে 70 লাখ, 62 লাখ, 70 লাখ করে এইভাবে লাগে। আমার অত টাকা লাগে না। আপনারা যদি আর 1-2 বছর আমার ইটা খবর নেন খালি, এরপরে আপনারা এমন হইতে পারে যে আগে যারা নেতৃত্ব দেওয়া গেছে এরার ব্যাপারে আপনারা বিরাট অসম্মান আইতে পারে। কারণ জীবনের যে কোনো একটা পর্যায়ে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনারা অমুকে ঠকাইছিল, খালি উন্নয়ন বাপ মারা যায় যখন বাচ্চা ছোট থাকে চাচায় ফালে, বাচ্চা বড় ইয়া যখন টার পায় যে আমার চাচাই তো আমার বাপের জমি কুস্তি আমারে দিছেন না, সবই মাইরা দিছেন, তখন কি চাচার প্রতি আর কোনো সম্মান থাকেনি? আপনারা যখন জানবা যে কিতা কিতা আইছিল আর কিতা কিতা গেছে, লজ্জায় মাথা নতুই জায়গা। আচ্ছা কোন চাই না আপনারা উত্তর ছয়শ্রী, এই দক্ষিণ ছয়শ্রী একটা মসজিদ খালি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি আমি মসজিদ মন্দিরও দিবার লাগি। আর একটা কবরস্থানের গাইড ওয়াল, এটা আর কত টাকা ধরুন চাই। আপনারা কিন্তু আমি ভাবছিলাম আপনারা কইবা যে ঘরে ঘরে আমি একটা করে স্বর্ণের হার করে দিতাম না, তা আপনারা কিন্তু ইটা চাইছেন না, চাইছেন আপনারা কি কইছেন যে ব্যারিস্টার আমরা 2টা করে বড় গাড়ি কিনে দেও এলাকার লাগি, কইছেন নি? বা আপনারা কইছেন নি ব্যারিস্টার এখানে একটা স্টেডিয়াম বানাই দেও? আপনারা কইছেন নি যে ব্যারিস্টার এখানে একটা হেলিকপ্টার নাম তো জায়গা বানাই দেও? আপনারা আমারে কইছেন নি যে ব্যারিস্টার এখানে একটা নতুন সুইমিং পুল বানাই দেও? আপনারা চিন্তা ভাবনা, আপনারা মানে ধারণা নিচে নামতে এমন নামছে যে আপনারা যে কাজটা আরো 30 বছর আগে ওইবার কথা, এখন আপনারা আমার কাছে চাইতাছেন যে বাবারে একটা বাউন্ডারি কইরা দাও। তুমি কতটা নিচে নামলে নেতা বলতে কতটা আগাম পুগাম থাকলে আপনারা এটা হওয়া লাগে। এখন এরা আমারে কইতো আছিল যে সুমন ভাই আমার একটা মাঠ বানাই দিয়া যাও, তাড়াতাড়ি 3 খের জায়গার মধ্যে একটা মাঠ বানাই দিয়া যাও, বাউন্ডারি কইরা দিয়া যাও। এরা কইতো আছিল সুমন ভাই আমার এখন এই স্কুলটার মধ্যে 4টা কম্পিউটার দিয়া যাও। এরা কইতো আছিল যে আমরা এখানে নতুন ইন্টারনেট সিস্টেম চালু কইরা দিয়া যাও সুমন ভাই, আমরা বিদেশ যাইতাম। এরা আমারে আপনারা কইতে আসলা যে ব্যারিস্টার আমরা ইংলিশ শিখার ব্যবস্থা করে দাও, যাতে আমরা মিডল ইস্ট গেলে পরে যেটা 2-4 কথা ইংলিশ কইতাম পারি। আপনারা এটা কইবার সময় আছে না? চিন্তা আছে? আপনারা এখনো চিন্তা করেন যে মরার সময় নিতে বাবা একতলা বাউন্ডারি ভাই। মানে কতখান মানুষ অনাদরে অর্ধাহারে থাকলে তার চিন্তা ভাবনা ওই জায়গাত গেছি গিয়া যে দুনিয়ার জীবিত থাকতে মনে হয় নেতা হলতে কুস্তা দেয় না, তাও খবরের সামনে একলা বাউন্ডারি দেয়। বাবা দেখো মানে খবর খান একটু বাজতে থাকে যাতে ইয়ালে কোথায় না নি খায়, ওইটা তুই না নি। অথচ এটা আমি স্বাধীনতার পরে স্বাধীনতার সুফল হিসাবে এটা আপনার এমনি আমার দিবার কথা।
আমি আপনার কাছে বাউন্ডারির লেগিয়া তোমার হইয়া গেলাম কাম শুরু করে দাও, আর মসজিদের লেগে আমার একটা বরাদ্দ ধরাই দাও, প্রথমে 5 লাখ টাকা, পরেরটা পরে দেখ মনে, আর বাউন্ডারির লেগে কিতা দেয়া, আর উত্তর লেগে এখন এখানে যারা আছে 11 লাখ করে একখানা করবাই, খৈরি একটা বল দিবাই, 11 লাখ একটা নইবাই, খৈরি একটা বল দিবাই। এখানে মনে হয় 50 লাখ আমি মাথা গুনছি, 50 লাখ হইব, 50 লাখ তো 5টা বল পাই, তাই 5টা বলে 5 6 30 টাকা, 3000 টাকা দিলে বাইরে। তোমরা পড়ালেখা করবাই নি, জজ ব্যারিস্টার হইবাই নি, এবার জজ ব্যারিস্টার হইয়া চুরি করবাই না তা দেখো। আমি যাইবি গিয়ে এখন, আমার আরো অনেক প্রোগ্রাম আছে, আর রাস্তার যে কথাটা আমার কাছে উঠছে, 3টা ট্রাক্টর কিনছি। আপনারা কইতারেন যে ব্যারিস্টার কিতা এমপি ব্যবসা লাগাই দিছে না, তো ট্রাক্টর কিনছে কিতা হয়। 3টা ট্রাক্টর কিনা বডির মধ্যে লাগাই দিছি, হইল গিয়া পাথর, ইট, বালু আর বিটুমিন ভাইবা, লেখা দেখবা যে জনস্বার্থে নিয়োজিত। আগামী সপ্তাহ থেকে দেখবা আপনারা রোডও সরকারের বার চাইতেছি না আমি উনকার, এরা কুম্বালা রাস্তা করবো, এর ভিতরে 1 টাকা অমনটা অমন হয়। আর এরপরে ধরেন 6 মাস আপনারা চিল্লাইবা যে আল্লাহ রাস্তাতে চলন যায় না, চলন যায় না, চিল্লাইতে চিল্লাইতে আমি একলা রাস্তা আমি আনমু বরাদ্দ, আনলে পরে কিতা করবো, এমন এক কন্ট্রাক্টরে লাগাল পাইব, ফাতলা কইরা মেরে দিয়ে যাবি। মুরগা এই মাথার থেকে এই মাথা তাইলে মুরগার ভাওয়ার সাথে আইয় সব। এরপরে আবার যে বগি আগার বগি, এর লেগে আমি 2টা শর্ত নিছি। একটা হইল যে কন্ট্রাক্টর হল তোমরা কাম করুন, সবাই রে টাইটের উপরে রাখছি। যে কোনো লোক আমার কইতে পারবো আর ইয়া এই তুই 2 নম্বর মাল দিতাছস কিতা, আর আগে ইটা কইলে কন্ট্রাক্টর হলতে ওসিরে ফোন দিয়া কইতো যে আমি আমার কাছে চান্দা চাই, উনকা আমার কোন এলাকার জনগণে চান্দা চাউন লাগে না, এরা সাহসী হয় না ওসিরে গিয়া কইতো। আমি কইয়া দিছি যদি ভাতলা দেখো খাম আটকাই দাও। আর আমার যে ট্রাক্টর আনছি এরা উনকা আমরা নিজেরা টাকা দিও, ওই গাতাগুলা পড়তে থাকবো খালি। কালকে আমি উদ্বোধন করবো 3টা ট্রাক্টর সোনারঘাটার মাধবপুরে টানা ঘুরে বেড়াইতেছে। আরো আছে, আরো আছে। গতকালকে আলাপ হইছে ঢাকার থেকে সিলেট যে হেলিকপ্টার সার্ভিস চালু হইব। কি সার্ভিস? এরা মধ্যখানে একটু খার হইব, যেমন সিলেট থেকে যখন ঢাকা যায় তখন স্বাস্থ্যগঞ্জ এনা সার্ভিস কার হয় না। আমারে কইছে জায়গা দেও, দিলে সোনারঘাট কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া এখানের মধ্যে মানুষ নাইমা 2 ঘন্টা থাকবো, সারা সোনারঘাটটা ঘুরিয়া এই যে আমাদের চা বাগানিতা, এত সুন্দর সুন্দর চা বাগানিতা মানুষের দেখে ঘুরবো, ঘুরিয়া ঘুরিয়া দেখবো মানুষ। আরো আইতাছে একটা 5 স্টার হোটেল বানাইমু সোনারঘাট মাধবপুর, অন্তত আমাদের 300-400 ছেলে মেয়ে কাম করতে পারবো এখানে। এরপরে সারা দেশের মানুষ, ওই যে শ্রীমঙ্গল আছে গ্রান্ড সুলতান, বাহুবল আছে প্যালেস, সোনারঘাট মাধবপুরের কুস্তা নাই। আমি সোনারঘাট মাধবপুর কুস্তা একটা নাম না বানাইয়া আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমার দুনিয়ার থেকে নিও না। এরপরে গত পরশুদিন পাইছেন কিনা আমি ফেসবুকে দিছি, একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এটা সোনারঘাট হইতাছে, এটা অলরেডি কাজ হয়ে গেছে, মাধবপুর শেষ, সোনারঘাট আইতাছে। 25 কোটি টাকার রাস্তা বানাইতাম পারমু, এটা আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইব। 12.5 কোটি মাধবপুর, 12.5 কোটি সোনারঘাট। এরপরে আপনারা জানেন কম্বাইন্ড হারভেস্টার ফাইবার কথা আছে 10টা, আমি অনুরোধ করে আরো 5টা বাড়াইয়া 15টা আনছি। ওই যে ধান কাটেছে
দেখছেন নি ওই যে ধান খাইতে ধান বইরে ওই একবারে বড় মেশিন যেটা ইটা আনতাছে। এরপরে আবার আগামী কালকের থেকে আজ শুরু হইতাছে সাইফোর্স নামে একটা কোচিং সেন্টার আছে। এখন এরা অনেক উপরে উঠে গেছে। আমি যখন ছোট আসলাম তখন এরার আন্ডারে আমি IELTS করছি, টোফেল করছি। এরা এখন সিদ্ধান্ত নিছে কালকের থেকে ক্লাস শুরু হইতাছে, এরা ঢাকার থেকে শিক্ষক পাঠাইতেছে। এরা চ্যালেঞ্জ করছে আমার সাথে যে এমন ভাবে আমি তোমার এলাকার মাধবপুর এবং সোনারঘাটের শিক্ষকদেরকে আমি এমন ভাবে ইংলিশ পড়াইবো যাতে সোনারঘাট মাধবপুরের কোনো ছাত্র ইংলিশে ফেল না করে। আমরা দেখা যায় মাস্টার্স পড়ে দুই কথা ইংলিশ কইতে পারে না, বাইঙ্গেলায় হলতা। এরে বিদেশ পাঠাও, এয়ারপোর্টে যদি জিগায় নাম কিতা, এক এর বাপের নাম। এরে যদি জিগাও যে এ জিগায় যে মালয়েশিয়া যাইতাম কোন বিমানে বেটা উঠতাম, এ কিতা করে ইংলিশ লেখা দেখে বুঝে না, মালয়েশিয়ার বিমানে না উঠা জায়গায় আমেরিকার বিমানে উঠতো। কারণ ইংলিশ জানে না, এক হইতো কিতা। আপনারা এয়ারপোর্টে গিয়ে দেখবেন আপনার অবস্থা। ফটকিরা তো 3 লাখ টাকা দিয়ে লাইন, 4 লাখ টাকা দিয়ে লাইন যাইতে গা জিগাইছেন নিজে এইখানে গিয়ে খিতা করবে, একজনে নিজে গায় এইখানে গিয়ে খিতা করবে। আপনারা তো মনে করেন একটা বিদেশের ভিসা ওইলই মনে হয়, এখানে মনে হয় টাকা গাছ থেকে পরে আর কুচ মিনে করে আইন নয়। যারা গেছে এরা টার বাইতেছে খিতা করতেছে। মাধবপুর খালি মাধবপুরে 100টার মতো ইন্ডাস্ট্রি হয়েছে, 10,000 20,000 করে শ্রমিক এক একটা ইন্ডাস্ট্রির মধ্যে। আমি তো দেখতেছি এমন অবস্থা আগামী 5 বছরের মধ্যে এমন একটা তাল ধরতেছে যে মানুষে আফসোস করবো, আহারে সোনারঘাট যদি একটা ফুরি বিয়া দেওয়া যেত। বাইরের মানুষে আফসোস করতে হইব যে সোনারঘাট একটা ফুরি বিয়া দিত। আপনারা যদি খালি আচার আচরণটা ঠিক রাখুন, খাদ্য মাজ্জা কমাই দেন, তাইলে আমরা সোনারঘাটটারে কই নেই দেখুন না আপনারা। এরপরে আপনারা শেষ একটা কথা অনুরোধ করে যাই, আমাদের 5 তারিখ একটা নির্বাচন আছে না? কি নির্বাচন? এরপরে আবার নির্বাচন আইব। কি নির্বাচন আইব? ইউনিয়ন নির্বাচন আইব। আমি আপনার কাছে কারো পক্ষে ভোট চাইতাম না, চাইতাম পারি না, কারণ আমি এমপি হিসাবে কারো পক্ষ নিতাম পারি না, এটা আচরণ বিধিতে মানা। তবে একটা মানুষের একটা পক্ষ আমি নিতাম পারি। এটা হইল, আমি যদি দাবি করি যে ভাই যারই আপনারা নির্বাচিত করেন, আপনার কাছে একটা অনুরোধ যে একটা সৎ মানুষের নির্বাচিত করবেন, যে চুরি করতো না, এটা আমি চাইতাম পারি না আপনার কাছে। কাজ চুরি করলে তো পরে আমারই গিয়ে বিচার দিবা না নি যে ব্যারিস্টার তুমি যে বরাদ্দ দিছিলে বরাদ্দ দিয়ে খাইলিছে এরা। কারণ মানুষ তো বেয়াইয়ালা করতে চায় আর একটা সৎ মানুষের সাথে নাকি। সে নিজে যদি সৎ হয় তে বেয়াইয়ালা কার সাথে করে? তা আপনারা আমারে, আমি এমপি, আমার সাথে উপজেলা চেয়ারম্যান, আমারে যদি আপনারা মনে করেন যে এই লোকটা সৎ, এ পয়সা মারে না, তাইলে আরেকটা ইয়াং তরুণ যে দৌড়াইতে পারবো, ওকে যদি দেখা যায় 8টার সময় মোবাইল বন্ধ করে বই থাকে, এই ব্যাটারে ভাইটা কোনানো ওকে। আমি তো এমপি, আমারে ভাইটা না, আমি যেমকে টাকা ওকে চেয়ারম্যান বানাইলা যারা, ও যদি 8টার সময় হয়নি আমার মাথাটা বেদনা রে, দেখা খাম করতো কিলায় ওকে। আপনিও কে দেখলা যে বেটার বয়সে খুলায় না, ওকে কেমনে বা আমি বেটারে লাগতাম। এখন ই চিন্তা মাথার থেকে ওরাই দিতুইবা। চেয়ারম্যান, মেম্বার, এমপি কোন সাবুব না,
কোন বড় নেতাও তা না, তাই নিলে খামলাগিরি হতেই বা এলাকার এর লেগে তাই নেতা। আগের চিন্তা শেষ, বড় বড় কোট চোট লাগাই আইয়া দেখুন না গেঞ্জি বুঝে আইছি, কামতাছি 3টা গেঞ্জি বদলানি লাগে ডেলি। আর আমি ভাবতাম না আরা দিন একলা প্রোগ্রাম করলে কি তো হয়, সেন্টুন মাইরা পুলিশ লইয়া আইয়া দেখবো পয়সা দেখবো গেলাম গিয়া। আমার এখন আপনারা কি জোর করে আনছুননি, আমি না আইলে তো 5 বছর পরে আইয়া আবার ভাবার তো দুইটা কইলাম ভাই যাবে এবার আবারটা দেখ গেলেন। আমি আমরা এখন গুস্তা হইতে পারবা, আমি যে আইছি আমি তো আইতে আইছি, ওই শুক্রবারে আইলে আমার মাথা নষ্ট হয়ে জায়গা যাই তো মানছে না, ওই বলতে তারে দিকে দেখি না। আমি যদি না আই কুস্তায় যায় না। আপনারা ছোট্ট একটা ধারণা কইয়ে দেই যে মাত্র 4 মাস ধরে এমপি যে পরিমাণ অফার খালি পাইছি আমি, অফার বুঝেননি, অহল আইয়া এমপির একটা বাট দেয় না নি, বাট ওই আমি ফিরাই দিছি এমনি বাট 5 কোটি টাকা পাইলাম। কয় কোটি? খালি যদি ওই যে ভাবে সালামি দেয় দেখুন তে মানছে কয় না 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 লাগতো না, কই আবার মুখটা খোলা রাখে, এবার লইলাই আবার এমনি করে দেখছেন না যে আপনি তো আপনার পুত্রারে দিলা যে নেরবো 500 টাকা রাখো রে খরচা পাতি হইল, তখন পুত্রা কি না 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 লাগতো না, কই আবার 8টা কুলাও রাখে। তা আমি যদি এমপি হিসাবে যে বাদ দেয় যারা, খালি যদি কইতাম না 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 লাগতো না, 8টা কুলা রাখতাম তে 5 কোটি পাই। কিন্তু আমি জানি যে এইখানে হাত খুললে এটা হারাম, এটা আমার ফুলাফুরির রক্ত নষ্ট করে নিবে, আর আমার দুনিয়া আখেরাত দুইটাই যাবে। এর লাগি আমার টাকায় মুরাদ দিতেছে। আমি আপনার কাছে অনুরোধ করে যাইমু, সামনে যতগুলা নির্বাচন আইব চেষ্টা করবা তরুণ সৎ এই ধরনের মানুষের যদি দেওয়ান যায়, যার কোনো বদনাম নাই, যে আমরা পয়সা মাইরে দিত না, এরকম একটা লোক দিই। আর সব দায়িত্ব এমপি মন্ত্রীর উপরে ফালাই দিই না। আপনারা নিজেরা যদি বালা নেতা পয়দা না করুন তে আপনারা বালা থাকবা। আপনারা আমার নির্বাচনের সময় মনে হইলো যে রে বউ বেটায় রে বউ সালাম কালাম দিছে রে বউ, আর বালা লোক পাল্লা না কইলে যে খুব সালাম কালাম। আর এক জাতের লোক আছে আপনারা দেখবেন, সৎ লোক যে খামলা যে এ অত সময় পাইতো না আপনারা অত সালাম দিবা, এ তো খামো। আর এক ধরনের লোক আছে একটা করে নির্বাচন 5 বছরের মধ্যে 3 বছর কোনো খবর নাই, 1.5 বছর যখন আয় তখন এমন ভাবে টুপি বইটা আসসালামু আলাইকুম বালা নেই ভাই সাহেব। আর আপনারা মনে করেন না জানি বাবা রে বাবা কিবার জিগাইছে রে বউ, কিন্তু এ যে তোমার তোলে অমান করে লিছে, 11,000 টাকা জমিয়েছে 12 কোটি, এটা তো আপনি জানেন না। আপনারা খালি মনে করুন যে বউ বেটাটা কিভাবে সালাম দিছে রে বউ, আর নির্বাচনের আগে দেখুন কিভাবে সালাম দিতে ফুরি জায়গা, আর নির্বাচনের পরে এমনি আর দেখুই না নিছে। দেখবেন আপনি এইভাবে যদি বুটের পরে এইভাবে থাকতো তে একটা এলাকার লোকের কষ্ট হইল না। হ্যাঁ, আমার মনে আছে এইবার বুট চাইবার সময় আমি এমনি সালাম দিতেছি আর কি, সালাম যে হাত নামাই দেখি নামাইলি আরো মানুষ, তাই মনে হলো এমনি রাখিয়া দিই তুলিয়া, তা রাখিয়া তুললে আমি এমনি যাইতেছি আর কি, যাইতে যাইতে হাতকা দিকে ডাইনে কোনো বাড়ি হই নাই, আমি খার হই আছি সালাম দেওয়ার। বুঝছেন নি আপনি? মনে করলাম যে সালাম নামাইলে নি, আবার মানুষে কয়টা বিয়াদ গেছি এখন হাত তুললে দিকে কিন্তু কোনো বাড়ি হই নাই, মানুষও নাই, আমি সালাম দিয়ে যাইতেছি। পরে কই তোর এটা খারে সালাম দিবি, ইটা না করলে তো আপনারা কইবা যে ফইলা ফইলা বাদ মুখা। যদি আমি খাম বেশি করি সালাম মুলাম কম দিল আপনারা কইবা না ফুলা সত আছে, ঠিক না? নাইলে কইলা না যে ফুলা আমি আর সালাম কালাম দেয় না ঠিক মতো। আমি এমনি জানি আমার 13 কেজি ওজন কমছে ভাই সাহেব এমপি থেকে। আমার অহলতায় কইছেন যে এমপি লেভেলের চেয়ে আরাম বেলে কচি মুরগির কি দেখাউন যায়, উনকা তো দেখি সারাদিন খামলা দিয়েও কুল হইতেছি না।
জেসা বেটা আইয়া কলার ধরে লাই হয় পড়তেছি না বেটেন থেকে আমার বাসাত গিয়ে বেটেন দিয়ে এমন ভাবে গিয়ে ধরে বেটিরে মারছে জামাইয়ে আমি কই তোমার জামাই মারছে তুমি যাও গা ওসির দ্বারো পুলিশের দ্বারা যাও পুলিশে কই দিতেছি পুলিশে তোমার জামাইরে ধরে আনবো না 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 পুলিশ দেখাম হইতো না পুলিশ পুলিশ মানে না তুমি আইও আমার সাথে মানে বেটির বাইর যদি আমি যাই তে জামাই মানবো তেমকা আমি খ বেটির বাইর যেতাম যাই হোক আপনার সাথে ভালো লাগলো অনেকদিন পরে দেখা হয়েছে তবে ফুলাপান্ডে পড়াশোনা করাই তুইবা আমি স্কুলগুলারে আরো উন্নতি করতেছি রাস্তাগুলারে উন্নতি করতেছি একটা সভ্য সমাজ ব্যবস্থার লেগে যা যা করা লাগে সব আমি কইরা দিয়ে যাইম আপনারা চিন্তা করেন না কইসলাম নি যে বুট আমি একবারই চাইমু আর আগামীবার যদি আমি দাঁড়াই এমন ভাবে খুশি করবো আমি বুট চাইতাম না আপনারা বুট দিবা আমারে আপনারা পালা থাকবা আর তোমরা মাথা কন্যা কেমনে দাও টাকা দেখছি এই কেন তোমরা টাকাটা তো আইছে 3000 বলের কেমনে দেও কার কাছে খাসেম কাটা এই যে খাসেম সাহেবের কাছে দেওয়া হইলো ফুটবলের টাকা তোমরা 10 জন মাথা কন্যা বুঝছো নি 600 টাকা করে একটা ফুটবল দিয়ার বল এরা তুমি দিলাই ভাই নিতে পারবাই নি না কিছু লড়ছর হইব ঠিক আছে আর ওই যে মসজিদের ব্যাপার যোগাযোগ করবো আর 5 বছর পরে যদি আপনারা উন্নয়ন হিসাবটা যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে গতবার আসিল 5 বছর আগে আসিল 9.5 লাখ টাকা ব্যাংক এবার ব্যারিস্টার হিসাব দিছে 9.5 কোটি আছে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না হলতা হইলিতেছে এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি এবার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি খালি যদি না করতাম যে নারে তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্টও এই যে পরবর্তীতে আমারে দাওয়াত দিলে বা আমি এমনি আইলে দাওয়াত ছাড়াও যদি আমি আই তাইলে এই ইটা করবা নাই যে কিতা কইটারে সামিয়ানা খেরে আমি মেমান নি আমি তো আপনার খাদেম আর বড় শেয়ার কিতার লাগি আমি কিতা কোনো সাপ না তা আমি তো আপনার ফুলা সুমন এমপি হইলে আমি সংসদও আছি কেন কিতা সংসদে যে বেটা চিনে না বেটা আমার এমপি হিসাবে কইব বা এমপি সাহেব আইছে ইখানে তো আপনারা আমার দাফন কাফনের মানুষ জানাজার মানুষ আর এমপি কিটা 29 সালের পরে যদি না থাকে আমি তো জায়গার পক্ষে জায়গা জেমগে না নি এবারে কিতা মানুষ কব বহুত বাড়ছিলা বাপরে বাপ ওই এমনি যাইমো আমি ডাকলে উনতো না কেউ আমি তা বুঝি মানুষের হৃদয়ে জায়গা না নিলে চেয়ারের মধ্যে জায়গা লইয়া শান্তি হয় না জায়গা নেওয়ার লাগে মানুষের কলজাত হৃদয় ধরেন আমি যদি 29 সাল পর্যন্ত এমপি তাকিয়ে যদি আপনারা পালা করে সেবা করি আপনারা মন জয় করতাম পারি এরপরে যদি আমি এমপি না হওয়ার হই আমি এমডি আইলে পরে ডাকিয়ে না চা খাওয়াইতেন আপনারা আমারে আর যদি কাম কাজ না করি এমপি মন্ত্রী ইয়া আইলো এমডি যাইমু আর আপনারা সাইডে করবা ইয়া উজু করে লাই লোকের পিছনে ঘুরে লাভ নাই মানুষ তো নেতারা জানে না যে ফিসিটা বইয়া জনগণে কিতা কয় যদি উনতো কি পরিমাণ নেতার বাপ মারে তুললে যে মানুষে গাইলে আইতা যদি নেতায় উনতো বালা বেটা হইলে এইটা সাইডে গেল কেন আমি দিন গেছি মন্ত্রণালয় একটা রাস্তা আপনার শিমুলগড় থেকে আপনার সাতিয়ান থেকে শিমুলগড় মাধবপুর এমন বাঙ্গা আমি গিয়া সচিব রেগিয়া কইতাছি যে ভাই সাহেব আমার একটু বাঁচাই হয় কি তুই আপনি বিপদ পড়ছেন কিতা আমি কই মানছে খাবার সুবর খুললে আমারে গাই লিতেছে কারণ সিএনজি তে ত্যাগ না খায় ফতি ত্যাগ নাই আমার বাপ মারে দুইটা মারে
হয় তারে করে তারে ভোট দিছিলাম উন্নয়ন যে খানো যাইতেছি মানুষে যেভাবে খামের কথা কয় আমার যেমন লাগে, যেমন গত 15-20 বছর ধরে কোনো খাম আইসিই নাই দেশ। আচ্ছা ধরুন খাম থাকতে পারে সাইটি দিয়া সিফা দিয়া, মেইন রোডের ব্রিজ হয় না, ওইছে না, তে খামটা হইছে কোন সময়? ধরেন আমি বলতাম যে মেইন রোড হইয়া শেষ, আর ব্যারিস্টার তুমি আইছো মেইন রোডে তো কাজ নাই রে বাবা, সিভাই সাফাই দেখো কুস্তা আসেনি করার। হ্যাঁ সিভা সাফাই তো আমাই তুমি পারতাছি না ভাইসা, মেইন রোডে আমারে তাফরাই লিতাছ, ইটা কাম করো, ইটা করো, ইটা করো। তা আমি কুম্বালা আমি কইছিলাম নি নির্বাচনের আগে যে আমার মাহবুব ভাই যদি জায়গাও তাও আমার লেগে 2 বছরের খাজানা নামাজ রেখে যাইতেছে, কইছিলাম নি আমি। ওই আমি উনকা খাজা নামাজ পড়তাছি, উনকা আমার স্বপ্ন দেখার কথা আমি সোনারঘাট মাধবপুরের মানুষের লইয়া কেমনে জজ বানাইতাম, ব্যারিস্টার বানাইতাম, ম্যাজিস্ট্রেট বানাইতাম, বড় আলেম বানাইতাম, কেমনে ইটা স্বপ্ন চিন্তা করতে আসলাম। আমি চিন্তা করতে আসলাম আমার মসজিদ কিভাবে 10 তলা হইতো, মন্দির কিভাবে উন্নত হইতো, আমার মসজিদ মাদ্রাসা কিভাবে বড় একটা 5 কোটির একটা বিল্ডিং আনতাম, ইটা চিন্তা করতে আসলাম। এখনো আমার চিন্তা করণ লাগতেছে যে খালি সিঁড়ি গাড়ি লিয়ে যাওয়ানো যায় না বলে ব্রিজ হইছে, তা আগে তো খালি সিঁড়ি আইতে হয় না, এরপরে মাদ্রাসা বানাইতে হয়। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আপনার একটা ছোট বিচার দেওয়া যায় আসপা। 7 তারিখ নির্বাচন হয়েছে জানুয়ারির, আর আজকা চলে কয় তারিখ? জুন মাস, মে মাস, 5 মাস হয়েছে। কয় মাস হয়েছে? মানে আমি এমপি যে কয় মাস হয়েছে? 5 মাসে আমি বরাদ্দ পাইছি 29.5 কোটি টাকা। কত টাকা? আচ্ছা ভাই সাহেব আপনারা, আমিও তো রাজনীতি করছি, আপনারাও করছেন, আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছেন, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপিদের সাথে যোগাযোগ আছেন। গত 20 বছরে কোনোদিন কোন নেতায় আইয়া কইছেন নি যে ভাই সাহেব আমরা 1 কোটি টাকা বরাদ্দ পাইছি? খেরে অত শরম করে ভাই সাহেব? এই যে টাকা যেটা 29.5 কোটি টাকার বরাদ্দ আমার যে শেখ হাসিনা সরকার দিছে, এটা কি আমার বাপের টাকা না আপনার টাকা? তা আপনারা টাকা আপনারা কইতে শরম করে, কারণটা কি তা? এবং এমনই দুর্ভাগ্য আমার, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করুন। আমি হেরে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা, মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না হলতা হইলিতেছে। মানে বুঝবেন আপনি, আপনি ক টাকা বরাদ্দ পাইছেন ই কথা খেরে কইছিলাম, এর লেগে আমার বিচার হারা করে দিছেন। ই দেশে কিতা থাকতে আপনি কিতা দেশ রে বাপ রে বাপ। ইখানে লেগে আমার পুরস্কার দিতে আসিল না যে একটা পোলা বা সাহস কইরা বা আপনারা একটা খালি ঘটনা কই, এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি হইবার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি, খালি যদি না করতাম যে না রে তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্টে। কত হইল না? 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500-1000 টিকিট নোট খালি জমা হইল না। মানে আমি যদি খালি নিমরাজি থাকতাম যে সালামি দেয় দেখছেন না, না গো লাগতো না গো কইয়া মুঠে লইলায় দেখছেন না নি? ধরেন আপনার নাতি আইছে, রাখ রে নাতি রাখ কয় না না দরকার কি তা আবার একটু 8টা খুললেন হেগা, দেখছেন না আপনি? আমি এমপি হইবার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আটতাছে আমারে, না লাগতো না কইয়া যদি একটু 8টা মুট করতাম তাইলে 5 কোটি আই হয়। আমি যে ওই আমার আমি কই রে আমার ফুলাফুরি রে ইটা হারাম খাইয়া নষ্ট করে বাবা, আমার এই আদার দিও না। এর মানে আমি চিন্তা করি
যারা আধার খাইছেন তারা এই 15-20 বছর ধরে কি জাত আধার খাওয়া খাইছেন? আধার কিভাবে খাইছেন বোঝা যাইতেছে। যেমন এবার আমি টেকা পাইছি, কতবার এই দেশের কিতা দুর্ভিক্ষ আছিল না, যে কোনো টেকা আইছে না? না আপনারা কইতে আর বা কোনো বরাদ্দ আইছিল না? এর লাগে কই মজা মারে ফজা ভাই, আর আমরা খালি উদাই উদাই বইটা ভাই। আপনারা টেকার কি জাত মুরাদ আমি পাইতেছি আপনার কোনো ধারণই নাই। সরকারের টেকা বরাদ্দ পাইতেছি, নিজে যা রুজি করতেছি। আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে 100 জায়গাও রাখতাম না। বাড়ি করতে পরে ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গা 100 জমিও আমি কিনতাম না। এখন আমারে আপনারা দায়িত্ব দিচ্ছেন 7 লাখ মানুষের ভাগ্য বদলাইবার লেগিয়া, আর আমি যদি ওকা শতক জায়গা কিনা ধরি, তাইলে আমি আপনার ভাগ্য বদলাইব কোন সময়? আর আমি তো নির্বাচনের আগেও কইতাম ভাই সাহেব, রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের। যে বেটা তাবিজাতি করে এ বেটা তো তাবিজ দিয়া রুজি করে না নি, কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু ভোট দেন, দিলে আমি আপনারা সেবা করবো। যে বুটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অত টাকা হয় কেমনে? কিতার লাগি? তে তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের ভালোই করছো। আমি এইবার 9.5 লাখ টাকা লইয়া নির্বাচনে নামছিলাম। এখন আগামীবার 5 বছর পরে যদি আপনারা উন্নয়ন হিসাবটা, যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে, গতবার আসিল 5 বছর আগে আসিল 9.5 লাখ টাকা ব্যাংক, এবার ব্যারিস্টার হিসাব দিছে 9.5 কোটি আছে। তে আপনারা মনটায় বাড়ি কিতা মারবো? হ্যাঁ ওই হ্যাঁ, আর যদি 9.5 লাখের নিয়ে আগামীবার যদি দেখা যায় 5 থেকে 6 লাখ আছে, বা 5.5 লাখ লইয়া যদি আপনারা সামনে আইয়া আমি হাত তুললা কই ভাই সাহেব আমার শরীর আর মানে না, আমার আল্লাহর রাস্তায় আপনারা বিদায় দেয়া ভালো, আরেকলা লোক নেই। ধরেন আমি গেলাম গই, আপনারা কইলাম যে আমার শরীর আর মানে না, আমার ফুলাফুরি মানে না, এখন আমি আমার ফুলাফুরির লেগে যতখান পারি ব্যারিস্টারি কইরা কিছু রুজি কইরা কাছে দোয়া রইল। একটা সুযোগ আইছে, কেমনে যে আমি ফাঁস করছি আপনার দোয়ায়। আমি তো জীবনে ফাঁস করার কথা না, আমি বুঝছিই না যে এত বড় শক্তির বিরুদ্ধে আপনারা আমারে জিতাই দিবা। এবার সারা বাংলাদেশে একটুই আলোচনা হইতেছে যে কিভাবে মাধবপুর সোনারঘাটের মানছে এমন একটা ফুলারে দিয়া দিছে। আমার জীবনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া, জীবনে রিস্ক নেওয়া ছাড়া, জীবনে আমি ক্ষয় হওয়া ছাড়া জীবনে কিচ্ছু করছি না এখন পর্যন্ত। আমি এই যে পূর্ব সানপুর একটা রাস্তা ব্রিজ বেলে আটকে রয়েছে বাঙ্গিয়া, এখানে ডাউন যাইতেছে না এমডি, আর একটা ব্রিজ তো প্রায় মনে হয় বছর 4 ধরে ওই খালি রেল লাইনের ধরো, এটা বেলে কন্ট্রাক্টর ভাই কি বেলে হ্যাঁ, ব্রিজের কন্ট্রাক্টর বাক্সা করে ওকার জিগাই যদি এমন সব লোকের নাম হয় ভাই সাহেব কিতা মারতাম। আমি চেষ্টা করতেছি, যেহেতু এখন আমি এমপি, সুতরাং সব দায় আমার। আমি যা করার কর্ম, আপনারা খালি বিশ্বাস রাখুন, সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই নির্বাচনের সময়টা পার করুন। আপনারা সুন্দরভাবে ভোট দেন। এর পরবর্তীতে এই আগামী 5 জুনের পরই নতুন যে আইব তারে লইয়া যদি সুন্দর মতো আয়, তারে লইয়া এমনভাবে সেট করবো। কারণ আমি একলা মানুষ, কত হাইন্দে যেতাম, আমার ওই লোকের 23টা ইউনিয়ন আমার আন্ডারে।
যে উপজেলার চেয়ারম্যান হইব তার আন্ডারে মাত্র 10টা ইউনিয়ন। আমার তো মাধবপুর কি আর লাগে, আমি আল্লাহ হাজির নাজির করে কইয়া দিছি যে একটা ইট যদি লাগে সোনারঘাট, আর একটা ইট লাগবো মাধবপুর, কারণ এর আরে তো টকাইতে পারতাম না। আমি শপথ নিছি। সুতরাং আপনার সাথে দেখা হইব, আর আপনি যোগাযোগ করিয়া এটা করে লিবা। ঠিক আছে, আর আপনাদের ধন্যবাদ, যারা আইসন সবাইরে ধন্যবাদ। আর আগামীবার থেকে আল্লাহর রাস্তায় একলা টেবিল ছাড়া আর একলা মাইক ছাড়া যেন এই উপরের সামিয়ানা বড় চেয়ার ইটা মাথার থেকে বার করে দিতেইবা। নেতা মানে তাই নিবা সাধারণের মতো, তাই বইলে দেখবেন আপনি অঙ্কা দেখছি আমি নেতা হল এমন উঁচা জায়গাত বয় এবার আর ঘুমে ধরিলায়, আর ঘুমে ধরলে পরে কার কথা উনতো। তা আমার দিবা নর্মাল চেয়ার যেটা। ঠিক আছে আপনারা। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ব্যারিস্টার সুমনের বক্তব্য। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।